নুহা মুখ খুলল না, বলল না কিছু, শুধু জ্বরের মতো মুখ দুটো নয়ন মেলে রইল। তীব্র হাঁসফাঁস করে ছুরি ছুঁড়ে মারল। মত্তের ন্যায় চুল খামছে ধরো মাথার, প্রলাপ করলো বিড়বিড়িয়ে। ওই মেয়ে আমায় পাগল করে দিচ্ছে, খেতে দেয় না, ঘুমাতে দেয় না, আমি ঠিক করে কিছু করতেই পারছি না ওর জন্য। শুধু ওর দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে। ওর কাঁপা কাঁপা কণ্ঠ, ওর চুপসে থাকা মুখ, ওর হাসি সারাক্ষণ আমার মাথার মধ্যে কিলবিল করে বেড়ায়। কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে ও? হ্যাঁ, আমি কি ওকে চিনতাম? ও কেন এসেছিল সেদিন? কেন? বলতে বলতেই আস্ত টেবিল উল্টে দিল তীব্র। জগ গ্লাস থুবড়ে পড়ল ফ্লোরে, কাজগুলো ভেঙে চুরে ছড়িয়ে গেল চারদিক। নুহার অন্তরাত্মা লাফিয়ে বেড়ায়, হাত দিয়ে মুখ চেপে ধরে। তীব্র নিজেতে নেই, হিতাহিত জ্ঞান শূন্য সে। রাগে আক্রোশে জোরে জোরে খুশি মানো দেয়ারে। নুহা কেঁদে ফেলল, শব্দ পেয়ে আগুন চোখে ফেলল তীব্র। তুই ভীতু মেয়েকে সব বলে দিবি তাই না? আমার এত কষ্ট, এত পরিশ্রম সব নষ্ট করে দিবি? তুই এখন মুখ খুললে তো ভীতু মেয়ে আমাকে ভালোবাসবে না। ভালোবাসবে কি? কাছেই তো আসবে না। সেই আগের মতো পালিয়ে বেড়াবে। আমাকে দেখলে, আমার কথা শুনলে যেভাবে ভয় পেত অমন করবে। তাহলে কি হবে? আমার তো ওকে লাগবেই। আই নিড হার ব্যাডলি। আমি ওকে ছাড়তে পারবো না। আমি ওকে ভালোবাসি। ও দূরে যাবে কেন? না না, আমি কিন্তু তোকে সত্যিই খুন করে ফেলবো। ছুরিটা কোথায় গেল? তীব্র আশেপাশে চাইল, তার হন্যে দুই চোখ ছুরি খুঁজছে। নুহা ভেজা চোখ মুষ্ট, দম টেনে শক্ত কোনো চিবুক পায়ের কাছ থেকেই ছুরিটা তুলে বাড়িয়ে ধরো ওর দিকে, বলল মিহি স্বরে, নিন। তীব্র থামে, থমকায়, সহসা গাঢ় ভাজে গুছিয়ে আসে কপাল। এক পথ ছুরির দিকে চেয়ে নুহার দিক দেখলো। ও বলল, নিন ধরুন। মারবেন না আমাকে? মারুন, তবে গলা কাটবেন না। এসবে অনেক কষ্ট। আপনি বরং সিনেমার মতো পেটে ঢুকিয়ে দিন, তাহলে সব লেটা চুকে যাবে। তীব্র বিভ্রান্ত হলো, ছুরিটা কেড়ে নিল। তবে কর্কশ কণ্ঠে বলল, নাটক করছিস আমার সাথে? ও মুখের উপর বলে দেয়, না, আপনার মতো এত ভালো নাটক আমার জানা নেই। তবে এইটুকু বলতে পারি, পুষ্পিতাকে আমি কিছুই বলবো না। তীব্র ললাট রেখা প্রগাঢ় হলো, সন্দিহান তার চাহনি। নুহা নিজেই বলল, ভাববেন না আপনার গলা কাটার হুমকিতে ভয় পেয়েছি। ওসব আমার গায়েও লাগেনি। মেয়েটার কণ্ঠে চোটপাটের রাজত্ব। একটু আগেই যে মারাত্মক ভয়ে কেঁদে ফেলেছিল, থমকে গিয়েছিল বক্ষস্পন্দন, এসবও কিছুতেই বুঝতে দেবে না। তবে পুষ্পিতাকে কিছু না জানানোর সিদ্ধান্ত ভিন্ন। ভয় পেলেও নুহা দমে যেত। তীব্র কি বোকা? মেয়েটার কথায় চতুরের ন্যায় হাসল সে, সন্দেহী কণ্ঠে বলল, তাহলে এই তো একটু আগে লাফালি সব বলে দিবি করে, হঠাৎ মত বদলের কারণ? নুহা উত্তর দিল না, ভেজা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ল, আপনি কি সত্যি পুষ্পিতাকে এতটা ভালোবাসেন স্যার? তীব্রর শক্ত গরম বদলে যায়, নিভে আসে উষ্ণ চোখ। নুহার কোটর দুটো ছলছল করে উঠল, মনস্তাপে হাবুডুবু খেলো কণ্ঠস্বর। আসলে পুষ্পিতার অনেক দুঃখ জানেন। ছোটবেলা থেকেই তো দেখেছি ওকে। যে বয়সে আমি বাবার কোলে চড়ে খেলনা কিনতে যেতাম, সেই বয়সে ও খোরশেদ চাচার জুতো মুছে দিত। যে বয়সে মা আমার পেছনে খাবার সমেত ছুটতেন, সেই বয়সে ও মিথিলার জামা আয়রন করত। যখনই আমাদের বাসায় আসতো না, বাবার দিকে হা করে চেয়ে থাকতো পুষ্পিতা। চোখে টইটুম্বর জল নিয়ে ছুটে পালিয়ে যেত। তখন ওসব বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি। পুষ্পিতাটা আমার বাবার মধ্যে ওর বাবাকে খুঁজে বেড়াতো। আমাদের পরিবার দেখে নিজের পরিবারের জন্য কাঁদতো। ও ছোট থেকে এত নরম গুছে, শান্ত মেয়ে না, একদম আমার উল্টো। সেজন্য আমার অন্যরকম একটা মায়া জন্মেছিল ওর প্রতি। আমিও ওকে ডেকে মিশতাম। এমন করতে করতে কখন যে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল আমি বুঝতেই পারিনি। তারপর জানলাম মেয়েটা নিজের বলতে কেউ নেই। এই গোটা পৃথিবীতে ও একটা বিন্দুর মতো একা। হ্যাঁ, সালমানটি ওকে খুব আদর করেন, কিন্তু মা তো মাই হয় বলুন। সত্যি বলতে
আর আন্টি ছাড়া পুষ্পিতাকে নিঃস্বার্থভাবে কেউ কখনো ভালোবাসেনি। আত্মীয় স্বজন সবাই ওকে এত করুণের চোখে দেখতো না। তারপরও মেয়ে মানুষ, বাগে পেলেই কাজের লোকের মতন খাটিয়ে নিত সবাই। শেষবার যখন পুষ্পিতা চরিত্র নিয়ে কথা শুনলো, অপমানিত হয়ে বাড়ি ছেড়ে এলো। সে সময়ও আমি মন প্রাণ দিয়ে চেয়েছিলাম এই দুঃখী মেয়েটার জীবনে এমন কিছু ঘটুক যাতে ওর সব দুঃখ মিটে যাবে। যে কোনো স্বার্থে নয়, ভালোবাসার জন্যই ভালোবাসবে ওকে। মন খুলে হাসবে পুষ্পিতা, প্রাণবন্ত হবে। থামলো নুহা। গাল বেয়ে চোখের জল গলার ভাঁজে এলো। ঘর জুড়ে নীরবতা নামে। তীব্র মনোযোগ দিয়ে শুনছে। ও ফিরে চাইল এবার। চোখে মুখে আনন্দ নিয়ে বলল, এমন হয়েছিল স্যার, আপনি আসার পর সত্যি এমন হয়েছে। যেদিন আপনার জন্য দুটো ছেলেকে পুষ্পিতা থাপ্পড় মেরেছিল, সেদিন ওর মুখের আলোটুকু আমি নিজের চোখে দেখেছি। ওভাবে হাসতে খুশি হতে আমি ওকে কোনোদিনও দেখিনি। আপনি আসার পর থেকেই পুষ্পিতার মধ্যে কি চমৎকার বদল এসেছিল। হাসতো, গল্প করতো, কথা বলতো, অল্পতে ঘাবড়ে যেত না, ভয় পেত না। আপনি নিজেও জানেন না, ম্যাজিক শুধু আপনার ক্ষেত্রে হয়নি, ওর ক্ষেত্রে হয়েছে। তীব্র চোখ নামায়। শুভ্র দাঁতে চেপে রাখে নিজের ঠোঁট। নুহা বলেই গেল নিজের মতন, আমি ভেবেছিলাম আপনি পরিচয় লুকিয়ে পুষ্পিতার ক্ষতি করতে চাইছেন। ওর কাছেই শুনেছিলাম তো, ওদের বাড়ি থেকে থানা পুলিশ হলে আপনি ওকে আবার তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। সেজন্য খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু একটা মাস্তানের মাঝেও যে ভালোবাসা এমন আমূল পরিবর্তন আসতে পারে তা জানতাম না। আপনি রাগের মাথায় বেখেয়ালে আমাকে আপনার সব সত্যি বলে দিলেও আমি কিন্তু পুরোটা মন দিয়েই শুনেছি স্যার। তেমন অবাকও হয়েছি আপনার প্রত্যেকটা কথায়। এতটাও ভালোবাসা যায় কাউকে? সত্যি কি পৃথিবীতে এত গভীর ভালোবাসা বলতে কিছু আছে? আপনার চোখেও পুষ্পিতাকে হারানোর স্পষ্ট ভয় দেখেছি আমি। তাহলে আপনিই বলুন স্যার, যে মানুষটা আমার ওই দুঃখী বন্ধুটাকে ভালোবেসে এত কাঠখড় পোহালো, তার অনিষ্ট আমি কি করে করি? পুষ্পিতাকে আপনার থেকে দূরে সরিয়ে দিলে আমার সেই পাপ কি আদৌ ক্ষমার যোগ্য হবে? তীব্রর মুখায়ব শান্ত। এতটা সময় দপদপে অনল ঘেরা নয়ন নিশ্চল হলো একটু। অথচ অনিশ্চয়তার বান ছিল প্রশ্নে। কোনো রকম চালাকি করছো না তো? এখান থেকে বেরিয়ে ঘোল পাল্টে। নুহা কথা কেড়ে নেয়। সিক্ত চোখ মুছে বলে, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি স্যার, এবার অন্তত বিশ্বাস করুন, নুহা এমনিতেও মনে এক আর মুখে আরেক কথা বলার মেয়ে না। এতক্ষণে স্বস্তির শ্বাস ফেল তীব্র। নুহা এগিয়ে আসে। তেজের জোয়ার ভর্তি বরাবরের সেই কণ্ঠস্বর আজ বদলে যায় অনুরোধে। আপনার ভালোবাসা নিয়ে আমার কোনো সন্দেহ হচ্ছে না, বরং মনে হচ্ছে আপনার মতো পুষ্পিতাটাকে কেউ ভালোবাসতেই পারবে না। তাই শুধু একটা জিনিসই চাইবো স্যার, যে মেয়েটা ছোট থেকে এত অবহেলা, অনাথের মতো বড় হয়েছে, তার জীবনে আপনি সুখ হয়েই থাকবেন। কখনো একটুও দুঃখ দেবেন না ওকে, প্লিজ স্যার। এবার যখন ওর হাত ধরার কথা ভেবেই নিয়েছেন, যা কিছু হোক ছেড়ে দেবেন না যেন। তীব্র মুখে কিছু বলল না, হয়তো বলতে পারল না। চেয়ে রইল অমন। অথচ মনের মধ্যিখানটা চিৎকার করলো সাথে সাথে, ভীতু মেয়েকে ছাড়বো আমি? হ্যাঁ, যাকে আমি নিঃশ্বাসের মতো ভালোবাসি তাকে ছাড়লে আমার কি হবে? পুষ্পিতা কাপড় ভাঁজ করল। ঘরে জানলা লাগিয়ে পর্দা ছড়িয়ে দিল। চা বসালো রান্নাঘরে এসে। চুল আঁচড়ে হাত খোপা করল। এতগুলো কাজ শেষ, অথচ নুহার কোনো খবর নেই। এতক্ষণ সে ভেবেছিল হয়তো মায়ের ঘরে আছে। কাল থেকেই তো নুহার পরীক্ষা শুরু। কিন্তু ওই ঘরে উকি দিয়ে যখন দেখলো কেউ নেই, তখন চিন্তায় পড়ে গেল পুষ্পিতা। দরজাও ঠা করে খোলা ছিল। নুহা বাড়িতে নেই। ওয়াশরুম, বারান্দা সব খালি। গেল কোথায় তাহলে? নুহার মুঠোফোনটা চার্জে বসানো দেখেই ভেতর ভেতর আরো ঘাবড়ে গেল মেয়েটা। এবার অপেক্ষায় আর বসে থাকা যায় না। পুষ্পিতা তড়িৎ ঘরের বাইরে এলো। ছাদেও তো থাকাকালীন নুহা আসেনি। নিচে নামলো না তো। পুষ্পিতা দরজার হুক বাইরে থেকে আটকায়। গায়ের ওড়না মাথায় পেঁচিয়ে নামতে যাবে নিচে, আচমকায় তীব্রদের ফ্ল্যাটের দরজা খুলল। শব্দ শুনে থামলো। মনের কোণে উকি দিয়ে আসা স্যার বের হচ্ছেন।
মানুষটাকে দেখার ইচ্ছেতেই চকিতে ফেলল ওদিক, কিন্তু তীব্র নয়, বেরিয়ে এসেছে নুহা। পুষ্পিতা চমকে গেল খুব, অবাক হয়ে বলল, তুই এতক্ষণ এখানে ছিলি? নুহা এতটাই অন্যমনস্ক ছিল, হঠাৎ কথায় লাফিয়ে পিছিয়ে গেল এক পা, বুকে হাত চেপে চোখ বড় বড় করে চাইল ওর দিক। পুষ্পিতা আরো বিভ্রান্ত হয়, এগিয়ে আসে দ্রুত, কিছু বলতেই মুখ খুলবে, আচমকাই চোখ পড়ে ভেতরে। নুহার পেছনে দাঁড়িয়ে আছে তীব্র, হাত দিয়ে খুব জোরে জোরে অগোছালো চুল ঠেলছে ওপরে। তার চোখ মুখ ঠিক নেই, অবিন্যস্ত চেহারায় কিসের এতটা ভয়? একই রকম ভীতি নুহার মুখেও, ভীত সন্ত্রস্ত চোখে একে অপরকে দেখছে তারা। এই শূন্য ঘরটার মধ্যে এতক্ষণ ওরা দুজন ছিল, গোটা 3 তলাতেই পুষ্পিতা ছাড়া আর একটা কাকপক্ষীও নেই। এখন তাদের এইভাবে দেখে মেয়েটা যদি ভুল বোঝে? তীব্রর বুক কাঁপছে, ভীতু মেয়ে ওর চরিত্র খারাপ ভাববে না তো? ও যে নুহাকে ছুঁতেও চায়নি, অতিরিক্ত ভয় টেনশন থেকে কি করে ফেলেছে নিজেও জানে না। কিন্তু যাই হোক, খারাপভাবে তো স্পর্শ করেনি। এই পৃথিবীতে তার চোখ দুটো বেহায়া হতে চায় শুধু পুষ্পিতাকে দেখতে, হাত দুটো অশ্লীল হতে চায় শুধু পুষ্পিতাকে ছুঁতে। ভীতু মেয়ে কি বুঝবে এইসব? পুষ্পিতার নয়ন জোড়া তীব্রর ওপর আটকে, সন্দেহ তো দূর, মেয়েটার মাথায় এসব এলেও না, শুধু দৃষ্টিদয়ে লেপ্টে রইল তিক্ত কিছু বিষাদ। কল্পের জোর গল্প সাজালো অনাকাঙ্ক্ষিত কত দৃশ্য নিয়ে। তখন তনুজা স্যারের অফিস রুমে ঢুকেছিল, তারপর ফুল বাড়িয়ে দিয়ে কি বলেছিল, স্যার আমি আপনাকে ভালোবাসি। আর স্যার স্যার নিশ্চয় বড় আনন্দ সমেত হাত টেনিয়েছে ওসব। নেবেই তো, না নেওয়ার কোনো কারণ কি আছে? আচ্ছা, কাল থেকে কলেজে গেলে কি দেখবে পুষ্পিতা? স্যার তনুজার চোখাচোখি চাহনিতে প্রেম লেনদেন, এসব দেখেও বেঁচে থাকতে পারবে? প্রতিটা মুহূর্তে ভেতর ভেতর মরে যাবে না? পুষ্পিতার হরিণী আঁখি গুমড়ে উঠল ব্যথায়, কিন্তু সেই ব্যথা নুহার ভয়ের কাছে ধরা পড়ল না। সে মিনসে কণ্ঠে শুধালো, তুই এখানে? পুষ্পিতা যেন হুঁশে এলো, নড়ে উঠল একটু, চোখ সরিয়ে মৃদু গলায় জানালো, তোকে পাচ্ছিলাম না ঘরে, তাই খুঁজতে এসেছিলাম। চা বসিয়ে এসেছি, আয়। পুষ্পিতার কথায় কণ্ঠে সন্দেহের আঁচ মাত্র নেই। এতক্ষণে গলায় আটকে থাকা বন্দি শ্বাস ফেলল নুহা, তীব্রকে ঘুরে দেখলো একবার, ঠোঁট দুটোতে বিজয়ী হাসির স্রোত নিয়ে বোঝালো, দেখলেন আমার সরল বন্ধুটাকে? তারপর মুচকি হেসে বলল, আচ্ছা যাচ্ছি। পুষ্পিতার পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকতে গেল নুহা। তীব্র তখনও চৌকাঠেই দাঁড়িয়ে, পুষ্পিতা তাকে এড়িয়ে যেতে চায়। অন্যের ব্যক্তিগত পুরুষ নিয়ে এখন ভাবা অন্যায়। মন মুখ শক্ত করে মেয়েটা ঘুরে পা বাড়ালো যেতে, চট করে হাতটা টেনে ধরল তীব্র। পুষ্পিতা ভোরকে চাইল, বিস্মিত হয়ে বলল, জি। তীব্রর ভ্রু শিথিল, জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? পুষ্পিতা একবার হাতটা দেখলো নিজে, যেখানে তীব্র ধরেছে, তারপর আর চোখে চাইল নুহার দিকে। শিওর দৌড়গোড়ায় দাঁড়িয়ে সে, তীব্র এতদিন যতটুকু ঘনিষ্ঠ হয়েছে সব ওকে একা পেয়ে, নুহার সামনে আজই প্রথম। পুষ্পিতা এত অপ্রস্তুত হয়ে পড়ল, নুহা কি ভাববে? অথচ মেয়েটা মিটিমিটি হেসে ঢুকে গেল বাসায়। তীব্র তখনই বলল, এদিক ওদিক কি দেখছো? আমার দিকে তাকাও। পুষ্পিতা তীরস্থ হয়ে চাইল, ফের বলল, জি। তীব্র টসুজ শব্দ করে বলল, ওহ প্লিজ, এই জি জি ছাড়া আর যা ইচ্ছে বলো। পুষ্পিতা মাথা নোয়ালো, নিষ্পাপের ন্যায় শুধালো। কি শুনতে চান? তীব্র প্রেমিক রূপটা চট করে সত্তায় ফিরে আসে, লম্বাটে দেহ নিয়ে ঝুঁকে গেল একটু, ফিস ফিস করলো ধরা গলায়, এমন কিছু যা তুমি আমাকে বলতে চাও কিন্তু পারছো না। কানের পর্দায় তীব্রর উষ্ণ শ্বাসের বাড়িতে পুষ্পিতার সমস্ত শরীর শিরশিরিয়ে উঠল, গলা শুকনো কাঠ, যেখানে আগুন দিলেই দাউ দাউ করে জ্বলে পুড়ে যাবে। সেই স্যার আবার কাছে আসছে, নিভু নিভু দৃষ্টিটা তুলতে চেয়েও নামিয়ে আলো সে। উত্তরে বদলে টিপে ধরো পুরন্ত দুটো ঠোঁট, এক পশটা বিষাদ ঘেরা মনটা বলল, সেসব আর কোনোদিনও বলা হবে না স্যার। ভাগ্য যে এর আগেই আপনাকে অন্যের করে দিয়েছে। পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, অথচ অমানিসায় ঘনিয়ে থাকা মুখখানার দিকে একভাবে চেয়ে রইল তীব্র। চাউনিতে তার নরম চরণ নেই, পল্লবে পতন নেই,
শুধু মোহগ্রস্তের ন্যায় ভাবল। আমি কিছু শুনতে চাই না ভীতু মেয়ে, শুধু চাই তুমি আমায় এতটাই ভালোবাসো যাতে তোমাকে ছাড়া আমার শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে আসবে। দগদগে তেজি সূর্যটা তখন মাথার উপর, এক হাতে জিভ দেখিয়ে শ্বাস ফেলছে রাস্তার নেড়ি কুকুরের দল। আকাশে কোনো পাখি নেই, পবনে নেই শীতলতা। এমন ফ্যাসফ্যাসে সময়ে রিক্সা থেকে উদ্ভ্রান্তের ন্যায় নামলেন সালমা বেগম। রাহাত নেমেছে মায়েরও আগে। ভদ্রমহিলা চোখ তুলি হাসপাতালের বড় সাইনবোর্ডটা দেখলেন একবার, তারপর ছেলের হৃষ্টপুষ্ট পেরো ভাতটা ধরে হন্তদন্ত পায়ে ভেতরে এলেন। সরকারি হাসপাতাল, চারপাশে ভিড় ভাট্টার এক শেষ, যেখানে সেখানে রোগীর ছড়াছড়ি। একদণ্ড মুক্ত শ্বাস ফেলার জোনে কোথাও। লিফটের সামনেই অনেকক্ষণ হত্যে দিয়ে দাঁড়িয়ে থাকার পর সিরিয়াল পাওয়া গেল। তবে এখানেও স্বস্তি নেই। 6 জনের লিফটে পারলে 10 জন উঠে পড়ে। ঠাসাঠাসির মাঝে ছেলেটাকে নিয়ে বড় কসরত করেই দাঁড়িয়েছিলেন সালমা। 4 তলা আসতেই নেমে এলেন ত্রস্ত। ওয়ার্ড বাম দিকে। যেতে যেতেই ঘাম মুছলেন সালমা। কপালটা মসৃণ রইলেও চোখ দুটো বর্ষার মতো ভিজে গেল আবার। ওয়ার্ডের দরজায় এসে ভদ্রমহিলা এদিক ওদিক চাইলেন। রাহাত চিল্লিয়ে উঠল, ওই তো আব্বু। 27 নম্বর বেডে শোয়া লোকটাকে দেখেই সালমার বুকটা ছ্যাক করে ওঠে। একরকম উড়ে গেলেন ওখানে। মাথা হাত পা শুদ্ধ ব্যান্ডেজে মোড়ানো খোরশেদ। জ্ঞান ফেরেনি। স্লাইন চলছে লাগাতার। শক্ত সামর্থ্য মানুষটাকে প্রথমবার এমন করুণ দশায় দেখে সালমা নিতে পারলেন না। অত অত মানুষের মাঝে হাউমাউ করে কেঁদে উঠলেন। আশপাশ থেকেই মানুষ ফিরে ফিরে চাইল। কেউ দেখল অবাক হয়ে, কেউ তার ব্যথা বুঝে সুপ্ত একখানা দীর্ঘশ্বাস বুকে মিটিয়ে নিল। রাহাতের চোখে পানি। তরতাজা বাবাটা তার সকালবেলা অফিসের জন্য বেরিয়ে গেল, অথচ এখন কেমন বেডে শুয়ে আছে। খোরশেদের বিছানা ঘেঁষে একজন মধ্যবয়সী পুরুষ এসে বসে আছেন। সালমা আর রাহাতকে কিছুক্ষণ দেখলেন মনোযোগ দিয়ে, রয়ে শয়ে শুধালেন। জি মানে, আপনারা কি ওনার বাড়ির লোক? হঠাৎ প্রশ্নেই সালমার কান্না থামে। ফিরে চাইলেন নিকাবের ওপর হতে। কোনো রকমে আওয়াজ ফুটল গলায়। জি, আমি ওনার স্ত্রী। কিন্তু আপনি? লোকটি যেন এই কথায় 1000 গুণ স্বস্তি ফিরে পেলেন। ব্যস্ত ভঙ্গিতে বললেন, আমার নাম হাসান আহমেদ। ওনাকে আমি হাসপাতালে নিয়ে এসেছি। আপনাদের আমি ফোন করেছিলাম। সালমা বেগম অবাক হলেন প্রথমে। ভেজা চোখ দুটো ভীষণ কৃতজ্ঞতায় লুটিয়ে যেতে চাইল। 2 হাত জড়ো করে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার উপকার আমার সারা জীবন মনে থাকবে। হাসান আহমেদ পাল্টা 2 হাত এক করে বললেন, না না, এভাবে বলবেন না। মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। পরপরই কপালে চিন্তার রেখা ফুটল। বললেন, কিন্তু ওনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। ওনার সঙ্গে এমন শত্রুতা কার থাকতে পারে বলুন তো? সালমা বুঝতে না পেরে বললেন, ঠিক বুঝলাম না। আপনি যে ফোনে বলেছিলেন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে শত্রুতার কথা এলো কেন? ভদ্রলোক জিভে ঠোঁট ভেজালেন। জি, অ্যাক্সিডেন্ট তো বটেই, এটাও এক ধরনের দুর্ঘটনা। আমি আপনাকে পুরোপুরি মিথ্যে কথাও কিন্তু বলিনি। তবে এটা দুর্ঘটনা, গাড়ির তলার পড়া ছিল না। দয়া করে একটু খুলে বলুন ভাই। আমি আসলে এখন এত জটিলতা নেওয়ার অবস্থায় নেই, বুঝতেই তো পারছেন। জি জি, আমি হেয়ালি করছি না। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার অফিসে মতিঝিলে সবসময়ের মতো লাঞ্চ ব্রেকে চা খাচ্ছিলাম। সে সময় উনি এই দোকানে এলেন, চায়ের জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ কোথা থেকে কিছু গুন্ডামত্ত ছেলে পেলে এলো। এরপর কথা আছে বলে একটু সাইডে নিয়ে গেল ওনাকে। বিষয়টা আমার ভালো লাগেনি, বলতে পারেন কিছুটা তক্কে ছিলাম বোঝার জন্য। তারপর দেখলাম হুট করে ওনাকে মারধর শুরু করলো। সালমা আতকে উঠ বললেন, সে কি বলছেন? জি, আমি আসলে বীরপুরুষ হতে পারিনি। ওখানে যারা ছিল তারাও পারেনি। অতগুলো লোক কেউ গেল না। আমি একা কি করে পারতাম বলুন? আমাদের চোখের সামনে ওরা ওনাকে মেধেও মেরেছে। এরপর যখন রেগে গেল তখন কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসি। বাকিরা চলে গেল। ওনার সেন্স ছিল তখন, ফোনের লক্ষ্য খুলে দিয়েছিল বাড়িটা জানানোর জন্য। একটু আগে ইঞ্জেকশন দেওয়া হলো তো তাই ঘুমাচ্ছে। সব শুনেই সালমা বেগমের মাথায় বাজ পড়ল। থম মেরে বসে রইলেন অমন। ছোট্ট মাথার অধিকারী রাহাতও সমান বিস্মিত। তার বাবাকে কেউ কেন মারবে? সালমার সব জট পাকিয়ে গেছে। দ্বিধাদ্বন্দ্ব ভরা নজর ক্ষণে ক্ষণেই স্বামীর ওপর ফেলছেন। লোকটি আরও কিছু কথা বললেন নিজের মতো।
তারপর বিদায় নিয়ে চলে গেলেন। এতক্ষণ খোরশেদের বাড়ির লোকের অপেক্ষাতেই ছিলেন তিনি, কিন্তু সালমার বিস্ময় কেন না, তার মধ্যে হাজির হলো নার্স। ডাকলো বেশ রুক্ষ গলায়। বেড নম্বর 27-এর বাড়ির লোক এসেছে। রাহাত স্তম্ভ হয়ে থাকা মায়ের বাহু ধরে ঝাঁকালো, জানালো ছোট কণ্ঠে। আম্মু নার্স ডাকছে। তড়িঘড়ি করে চোখ মুছলেন সালমা। ত্রস্ত পায়ে কাছে আসতেই উনি বললেন, আপনাকে স্যার ডাকছেন, আসুন আমার সাথে। রাহাতকে বাবার পাশে বসিয়ে সালমা নার্সের পেছনে গেলেন। নিদ্রিত বাবাটাকে দেখে রাহাতের ক্ষুদ্র বুকে মোচড় দেয়। মাংস ফোলা নয়নজোড়া মুছে নেয় হাত উল্টে, আর একটু এগিয়ে ছোট ছোট আঙুল চালিয়ে চুল গুছিয়ে দেয় বাবার। এত কি ভাবছো? পুষ্পিতার ধ্যান কাটে, দুঘাত ছলকে ওঠে ঢেউয়ের মতো, চটপট জানায়, কই কিছু না তো। কিছু না হলে ভেতরে এসো। তীব্র সোজাসাপটা কথায় মেয়েটা ভরকে গেল কিছু, চোখ বড় করে বলল, ভেতরে কেন? কেন মানে? আমি বলছি তাই। পুষ্পিতার মাথাটা গরম হলো অমনি। ঠান্ডা মেয়েটা সহজে রাগে না, কিন্তু আজ মনে হলো তার দিকেও কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা খারাপ লোক তো। তনুজার সাথে ইটিস পিটিস শুরু করে তাকে ঘরে ডাকা হচ্ছে। কেন যাবে না পুষ্পিতা? স্যার বলি কি মাথা কিনে নিয়েছে? মেয়েটা চেষ্টা চালালো গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকার। বিধি বাম পেলো ভাতে এক টান মেরেই আস্ত শরীরটাকেই ভেতরে নিয়ে গেল তীব্র। কর্মে তার ভীষণ অধিকার বোধ। পুষ্পিতা হতভম্ব হয়, পাটা হকচকায় দরজা বন্ধ হতে ফেল ফেলে বিস্ময় নিয়ে পড়ল। আমি আমি তীব্র বলার সময় দিল না, মুখের উপর বলল, আমার রুমটা এলোমেলো হয়ে আছে, গুছিয়ে ফেলো যাও। পুষ্পিতার হতচেতন নয়নজোড়া কপালে ঠেকে যায়, কণ্ঠে অবিশ্বাস নিয়ে শুধায়। আমি তীব্র ভ্রু কোচকালো। তো আর কে গোছাবে? যে কাজ পরে করতে হবে সেটা আজ থেকে শুরু করো, যাও। পুষ্পিতা আরেক দফা হোঁচট খেলো। পরে করতে হবে মানেটা কি? স্যার কি সব বলছেন? মেয়েটা ভেতর ভেতর প্রতিবাদী হওয়ার প্রয়াস খাটালো। রেগে মেগে বলতে চাইলেও কড়া গলায়, আমি পারবো না। আপনার ঘর গোছাতে তনুজাকে নিয়ে আসুন, প্রেম করবেন ওর সাথে আর কাজ করে দিব আমি। কেন? কিন্তু হলো না। তীব্রর প্রতি ভালোবাসায় চুইয়ে পড়া মন, তার বিলাতি চোখ জোড়ার আকর্ষণ পুষ্পিতার মাথা নুইয়ে রাখে। মেয়েটা চুপচাপ খাড় কাত করল। প্রতিবাদ তো দূর, উল্টে নরম কণ্ঠে প্রশ্ন করল, আপনার ঘরটা যেন কোন দিকে? তীব্র একটা হাত লম্বা করে দেখালো। পুষ্পিতা চোখের কোণা দিয়ে তাকে দেখতে চেয়েও দেখল না, চিবুকটা গলায় ঢুকিয়ে চুপচাপ চলে গেল। তীব্র মুহূর্তে তার পেছনে দরজায় এসে আটকে উঠল মেয়েটা। ঘরের দশা লণ্ডভণ্ড, টেবিল উল্টে আছে, ফল ঝুড়ি সহ কাচের জগ গ্লাস ভেঙে চুরে পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে। পুষ্পিতা আর্তনাদ করল মৃদু গলায়। এ কি? হতবাক হয়ে তীব্রর দিক চাইল ফিরে, অথচ যার জন্যে ঘরের এই দশা তার মাঝে হেলদোল দেখা গেল না। বুক চেতিয়ে দাঁড়ানো মানুষটা উল্টে প্রশ্ন করল, দেখেছো কি অবস্থা? যাও যাও, একটু পরিষ্কার করে দাও। পুষ্পিতা আশ্চর্য না হয়ে পারছে না, কিভাবে কথা বলছে দেখো, যেন তার ঘরের বউ। হ্যাঁ, বউ তো করবে সেই তনুজাকে, তাহলে ওর সাথে এত অধিকার কিসের? যখন তখন হাত ধরে টানবে, গড় গোছাতে বলবে, নেহাত সে মুখের উপর কিছু বলতে পারে না। অন্য কেউ হলে। পুষ্পিতার ভাবনার পরে মাথার মধ্যে একটা প্রশ্ন ছিটকে এলো। মুখের উপর বলতে পারলেও কি বলতি? যার প্রেমে মনে মনে নাকানি চুবানি খাচ্ছিস, তাকে মানা করা এত সোজা? পুষ্পিতা নিজের কাছে নিজেই থতমত খেল। সত্যিই তো, স্যার যাকে ও ভালোবাসে তাকে না বলতে পারবে কখনো? পুষ্পিতার নজর পাল্টে গেল দুঃখে। স্যার এখন তনুজার হলে কি হবে? ওর ভালোবাসা তো আর কমে যায়নি। সুন্দরী সেই চাহনি দুটো তীব্র সরাসরি দেখল, কিন্তু কিছু বুঝলো কিনা জানা নেই। তাগাদা দিল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? শুরু করবে কখন? তারপর হাত উল্টে ঘড়ি দেখলো একবার। মেয়েটা মনে মনে ভেঙচি কাটে, সুধায় গোমরা মুখে। ঝাড়ু কোথায়? রান্নাঘরে। পুষ্পিতা চলে যায় সেদিক। রান্নাঘরের দরজার পেছনে ফুল ঝাড়ু রাখা। পুষ্পিতা হাতে তুলে ফিরতেই চমকে উঠল একটু। তীব্র যে কখন এখানে এসে দাঁড়িয়েছে, ও ক্ষণিকের ধরফর করা বুকটা স্বস্তিতে ঢাকে। তীব্র কেমন ভাবে চেয়ে আছে, চাউনির দশা দুর্গেও। পুষ্পিতা ভেতর ভেতর মরণ শ্বাস ফেলল।
এমন করে তাকিয়ে তাকিয়ে স্যার ওর সর্বনাশটা করেছে। কি আছে এতে? প্রেম না অন্য কিছু? এত কি দেখে স্যার? আজকাল উনি একটু বেশি চেয়ে থাকছেন না? পুষ্পিতা মাথা নুয়ে ঘরের পথে ফিরে আসতে নেয়। সেই আবার পেছন থেকে হাতটা টেনে ধরল তীব্র। মেয়েটা থমকালো, ঘুরে চাইল চৌকিতে। কথাবার্তাবিহীন হুট করে হাতটা টেনে কাছে আনো তীব্র। প্রকোপে হাত থেকে ঝাড়ুটা খসে পড়ে পুষ্পিতার। মেয়েটা ভরকে ওঠা নয়ন দুটো সেদিকে তাক করতেও পারে না। হঠাৎ মুঠোর মাঝে নরম কিছুর স্পর্শ। তড়িৎ ঘুরে চায় ও। তরতাজা একটা রজনীগন্ধা ফুল তীব্র গুজে দিয়েছে সেথায়। পুষ্পিতা হোঁচট খেল, ভ্রুযুগল কপাল ছড়িয়ে উঠে গেল চূড়ায়। হাঁ করার আগেই তীব্র ভয়ানক কাণ্ড ঘটায় আরেকটা। সুগন্ধে ম করা আস্ত বেড়ে ফুলের মালা তার কবজিতে পেঁচিয়ে দেয়। পুষ্পিতার মস্তিষ্ক তখন রুদ্ধ, স্নায়ুপথ বন্ধ, অচল নিউরনের সমস্ত গতি নিস্তব্ধ। চোখে তীব্রর মুখের দিক চেয়ে থাকলো শুধু। ছেলেটা ঠোঁট কামড়ে হাসে, ভ্রু উঁচিয়ে বলে, কি ভেবেছ তোমাকে দিয়ে কাজ করাবো? স্যার হওয়ার সুবাদে ফ্যাসিলিটি নিচ্ছি? পুষ্পিতা হতভম্বতার তোপে হ্যাঁ না বলেনি। পল্লব ঝাপটে একবার ফুলচাকে দেখল, আরেকবার কবজিতে বাঁধা সেই মালাটাকে। স্যার হঠাৎ এসব কেন দিলেন? তীব্রর মালা রেখে রাখা হাতের মুঠোটা নিয়েই নিজেই বন্ধ করে নেয়। পুষ্পিতা তখন দ্বিধাদ্বন্দ্বের জোয়ারে গলা অব্দি ভিজে। এত কৌতূহলের দাপাদাপি নিতে পারছে না, বলেই ফেলল মুখ ফসকে, ফুল ফুল কেন স্যার? তীব্র ভরিতাহীন। কারণ আছে। পুষ্পিতার চোখে প্রশ্ন ছুটছে, থামার কোনো নামই নেই। তীব্র শার্টের বোতাম আচমকা ঘেঁষে এলো বুকের কাছে, কান বরাবর এসে ঠোঁট দুটো থামল। সহসা মুঠোর মাঝে ধরে রাখা হাতটা থরথর করে কেঁপে ওঠে পুষ্পিতার। ওষ্ঠাগত প্রাণে স্তব্ধ হওয়ার চেষ্টা চালায়। প্রখর রোদে তাণ্ডব চালানো সূর্যের চেয়ে উত্তপ্ত মানুষটার নিঃশ্বাস এসে ছুঁয়ে যায় সেখানে। খুব ফিসফিসিয়ে বলে, হ্যাপি 6 months টু সি ইউ। বিদ্যুৎ শক খেলে শরীর যেমন ছাকুরি খায়, পুষ্পিতা অমনি হলো। স্তম্ভিত মেয়েটা চোখ বুঝে নিল চোরে। বুকের গতি জোরালো। স্যারের সাথে ওর দেখা হওয়ার 6 মাস হয়ে গেছে, আর স্যার সেটা মনেও রেখেছেন। কিন্তু কেন? ও কি স্যারের বিশেষ কেউ? তীব্র ঠোঁট সরালো, তবে শরীর নয়। পুষ্পিতার তীর তীর করা নেত্র পল্লব ছুঁয়ে দেওয়ার ইচ্ছেটা খুব করে মাথা তোলে আজ। ভিতুময়কে ভালোবাসে, নুহাত কয়েকবার বলেছে এই কথা। তীব্রর বুকটা তৃপ্তিতে ভরে যায় ভাবতেই। অমন প্রতিমার মতো একটা মুখ সে সারা জীবন দেখবে। তীব্রর ওষ্ঠপট আচমকায় ভীষণ অভদ্র হতে চাইল। ভিতুময় তো ওকে ভালোবাসে, তাহলে আজ একটু ছুঁয়ে দিলে ক্ষতি হবে? মনের ইচ্ছেকে যদি প্রাধান্য দেওয়া হয়, যদি ওই রক্তচাবার মতো ঠোঁট দুটোকে তীব্র আজ নিজের করে নেয়, ভুল হবে সেটা? না, কিসের ভুল? ভালোবাসায় কোনো ভুল নেই। তীব্র বুক ভরে দম ফেলল, ঢোক গিলল বড় করে। উষ্ণ হাতটা পুষ্পিতার হাত ছেড়ে উঠে গেল গালে। মেয়েটা শক্ত খুঁটি বনেছে। তীব্রর ছোঁয়ায় দেহটা আরো শক্ত হয়ে গেল। ঠকঠক করা অধর যুগলের নৈকট্য তীব্র যখনই আসতে নিল, ডোরবেলটা সশব্দে বেজে উঠল অমনি। সম্বিত ফিরল দুজনের। চট করে চোখ খুলল পুষ্পিতা। তেমনি শশকের ন্যায় ব্যস্তভাবে সরে গেল তীব্র। কি হতে যাচ্ছিল, কি হতে পারত? পুষ্পিতা বুঝেছে কিনা একবার জানার চেষ্টাতেও রইল না। অপ্রস্তুত ভাবটা ঢাকতে লম্বা পায়ে এগোলো দরজার দিকে। সামনে ঘরটায় এসে গাল ফুলিয়ে শ্বাস ফেলল তীব্র। চওড়াবক্ষে তখন এক আকাশ স্বস্তি। কি হতে যাচ্ছিল এতক্ষণ? ধ্যান জ্ঞান খুইয়ে আরেকটু হলেই ভীতু মেয়েকে চুমু খেয়ে ফেলতো। মেয়েটা কি ভাবতো তাহলে? প্রেমে পড়ার পর তীব্র মেয়েদের ব্যাপারে গুগল ঘেটেছে, অনেকগুলো সিরিজ সিনেমা দেখেছে। সব মিলিয়ে যা বুঝেছে, মেয়েরা বিয়ের আগে এসব চুমু টুমু পছন্দ করে না। তার উপর সে যদি হয় ভীতু মেয়ের মতো। কিন্তু তীব্রের পৌরুষ হঠাৎ এমন নড়বড়ে হলো কি করে? ভীতু মেয়েকে কাছে পেয়ে লুফে ধরার ইচ্ছেটা এমন আচানক মাথা তুলল কেন? মেয়েটা ওকে ভালোবাসে জানার পর থেকেই অন্তপারে যে তোলপাড়ের শুরু, এত সহজে তা থামবে না তীব্র। সদ্য তো ভালোবেসেছে, আগে অনুভূতিতে
শরীর ভেজা, মন ডুবুক প্রেমের তরে, তবেই না এক ঘর আসল শান্তি। যাক, ভাগ্যিস কেউ একজন এসেছে এখন। ঠিক সময়ে ডোরবেল বাজায়। এবারের মতো মরতে মরতেও বেঁচে ফিরল সে। তীব্র স্বাদ ঠিকঠাক করলো। ফর্সা চেহারা তার চকচক করছে ঘামে। সেই সন্ধেবেলা কলেজ থেকে ফিরেছে, অথচ এখন অবধি ফ্রেশ হতে পারেনি। নুহা যা একটা বিদ্যুৎ শক দিয়েছিল, একটুর জন্য তীব্রর হার্ট অ্যাটাক হয়নি। ডোরবেল সে সময় আরেকবার বাজল। সাথে সাথেই জোরে কাছে বাড়ি দিয়ে বলল কেউ। দরজাটা খুলো রে ভাই, এত দাঁড়িয়ে থাকলে তো হাঁটু থেকে পা খুলে যাবে। কণ্ঠ শুনে তীব্র বুঝে গেল ওপাশে কে। এগুলো চিটকিনি নামিয়ে খুলল দরজা। মিরাজ, মুশফিক, আরমান আর নাহিদ এসেছে। চারটে পরিচিত মুখ তাকে দেখে একসাথে দাঁত মেরে হাসল। তারপর চটপটে কদমে ভেতরে ঢুকলো। মুশফিক কিছু বলার জন্য হাঁ করেছিল, থমকে গেল হঠাৎ। কোনো একদিকে তার গোলাকার চোখ দেখে মিরাজও ফিরে চায়। স্তম্ভিত সে আর্তনাদ করল সহসা। আমি কি দেখছি? ভেতরের ঘর হতে বেরিয়ে এসেছে পুষ্পিতা। মেয়েটার শরীর লজ্জায় চৌচির। তার ওপর আরমান থেকে শুরু করে নাহিদ অবধি হাঁ করে দেখছে। ও চোখের কোণা তুলে তীব্রকে খুঁজল। মানুষটার হদিস পেল যখনই সে চোখের ইশারায় বেরিয়ে যেতে বোঝায়। পুষ্পিতা আনত। বাকিদের প্রিমুরও দৃষ্টির পাশ কাটিয়ে চুপচাপ চলে গেল বাসায়। কিন্তু বিস্ময় ওদের কমল না। হতবাক হয়ে একজন আরেকজনকে দেখলো কিছুক্ষণ। আরমান বলল, আমি যা দেখলাম তোরাও কি তা দেখলি? সবাই একসাথে মাথা নাড়িয়ে। মুশফিক বলল, দুজন একসাথে এক ঘরে? মিরাজ বলল, বিয়ের আগে ছেলেমেয়েরা আজকাল এসব করছে, এগুলো দেখে আমাদের বাচ্চারা কি শিখবে? সহসা তার মাথায় চর বসায় আরমান। হাদারাম, বাচ্চা পেলি কই? সরি, আমার তো বিয়ে হয়নি। কিন্তু নিশ্চুপ নাহিদ কপাল চুলকাচ্ছে। তীব্র এই কদিনে এতখানি এগিয়ে গেল। রীতিমতো পুষ্পিতা ওর সাথে ফাঁকা বাসায়। বাহ, ভালোই হয়েছে। নুহার ওর কাজ দ্বিগুণ কমে যাবে তাহলে। বন্ধুদের হাহুতাশের মাঝে ধমক ছুঁল তীব্র। থামবি না সব কটাকে বাসার বাইরে ফেলে আসবো? ধমক কাজে লাগে, থামলো ওরা। অথচ 2 সেকেন্ডও হলো না, আচমকাই গিয়ে উঠল একসাথে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে, ইনিয়া আর বিনিয়া ঘরে মাইয়া আনিয়া এতক্ষণ কি করাইছে। হয় একমাত্র বলদের মতো চেয়েছিল নাহিদ। শেষ লাইন গাইতে গাইতে মিরাজ জাপটে ধরে তীব্রকে। সাথে সাথেই ঝাড়া মেরে ছাড়িয়ে দেয় সে। ভীষণ রাগে গজগজিয়ে পড়ে। চুপ, একদম ফাইজলামো করবি না আমার সাথে। সবকিছু সেই আগের মতো শান্ত হয়ে যায়। তারপরই হুহা করে হেসে উঠল সবাই। তীব্র বিফল শ্বাস ছাড়ল। চসূচক শব্দ তুল জিভে। এখন মনে হচ্ছে এগুলো আরেকটু পরে এলেই ভালো হতো। অন্তত এই বিড়ম্বনায় পড়তে হতো না ওকে। হঠাৎ তীব্রর মাথার মধ্যে অন্য চিন্তা দপদপ করে ওঠে। এক লহমায় কণ্ঠস্বর পাল্টে গেল তাতে। প্রশ্ন করল সোজাসুজি, আমি যে বিট্টু মাস্তান নুহার কাছে, সেটা কে বলেছে? ব্যাস, এই এক কথায় সবার হাসিটাটা হুড়মুড়িয়ে গায়েব। প্রত্যেকেই সিরিয়াস চোখে চাইল। মুখ দেখা দেখি করলো এক পল। মিরাজ সুধায়, মানে? তীব্রর মুখায়ব প্রস্তুত সম। মানেটা তো তোরা বলবি। এই গোটা গাজীপুরে শুধুমাত্র তোরা জানতি আমার আসল পরিচয়। তাহলে নুহার কাছে খবরটা দিল কে? মুশফিক চোখ বড় বড় করে বলল, কি বলছিস ভাই? ওই মেয়ে জেনে গেছে তুই কে? হ্যাঁ, শুধু জেনেই বসে থাকিনি, রীতিমতো হুমকি ধমকি দিয়ে আমার ঘাম ছুটিয়ে দিয়েছিল। কোনো রকমে ম্যানেজ করেছি। আরবার একটু ভেবে বলল, ওর সাথে আমাদের কখনোই কথা হয়নি। যা খাতির সে তো নাইদের সাথেই দেখছি। ওর বলতে দেরি সন্দেহের তীর নাহিদের দিকে টার্ন নিতে 1 মিনিটও দেরি হলো না। এতগুলো চোখের নিশানা হয়ে ভরকে গেল ছেলেটা। 2 হাত তুলে বলল, এই না, আমি কেন বলবো? আমি কিছু বলিনি। মিস নুহার সাথে তো আজ সারাদিন আমার দেখাই হয়নি। আমি তো কাল রাত থেকে তোদের সাথে আছি। মুশফিক রেগে রেগে বলল, তাহলে কি ভূতে এসে বলছে? বিরাজর সমান চোটপাট দেখালো। তুই এই একমাত্র কথা বলিস মেয়েটার সাথে, বেশ।
বাপ দুজনে, তুই ছাড়া কে বলবে বোঝা আমাকে? কথার সাথে আরমান মাথা নাড়ল দুবার, বোঝালো সেও সহমত। সবার মাঝে নাহিদ অসহায় হয়ে পড়ল, করুণ গলায় বলল, বিশ্বাস কর বিট্টু, সত্যি কিছু জানি না আমি কিচ্ছু বলিনি ওনাকে। প্লিজ তুই অন্তত আমাকে অবিশ্বাস করিস না। তীব্র নিম্নস্ত দাঁতে পিষছে তখন। মুশফিক আবার কিছু বলতে গেলেই হাত তুলে থামালো, বলল আস্তে করে, ছাড়, এসবের মধ্যে নাহিদকে টানিস না, ও কিছু বলেনি। তুই এত শিওর কি করে হচ্ছিস? মিরাজও সায় মেলানো। হ্যাঁ, সেই তো কত ইনোসেন্ট জানিস না। পরিচয় লুকিয়ে রাখা ঠিক না, কাউকে ঠকানো উচিত না। এইসব আউল ফাউল যুক্তি ভেবে ভেবে গিয়ে ঠিকই খবর পাচার করে দিয়েছে। নাহিদের কণ্ঠে উদ্বেগ। না না, আমি এমন করিনি। আর যত যাই হোক, বিট্টু তো তোদের মতো আমারও বন্ধু ভাই, আমি ওর ক্ষতি কেন চাইবো? আরমান বলে, তাহলে তুই বল, কে এসে মেয়েটাকে জানিয়ে দিয়ে গেল? কার এত দয়া পড়লো ওদের উপকার করার শুনি? নাহিদ উত্তর দিতে পারল না, দেবে কি করে? নির্ভেজাল জবাব শুনো মানুষ কি আর বানিয়ে বলতে পারে? তখনই কড়া কণ্ঠে গর্জে উঠল তীব্র, চুপ কর, যেটা নিজেরাও জানিস না সেটা অন্যের ওপর চাপিয়ে দিচ্ছিস কেন? নাহিদকে তোদের থেকেও ভালো আমি জানি, আমি চিনি ওকে। একবার বললাম না, ও বলেনি? ব্যাস, এই নিয়ে আর একটাও কথা নয়। ছল ছল চোখে দাঁড়িয়ে থাকা নাহিদের ভেতরটা অবধি জুড়িয়ে গেল এবার। তীব্রর ওর প্রতি এত বিশ্বাস, এত আস্থা, কই আগে তো কোনো দিন বলেনি। তিনজন তখন মুখ গোছ করে দাঁড়িয়ে। অন্যদিকে মহার চিন্তায় পড়েছে তীব্র। নুহার কাছে তার গোপন কথা যে ওর বন্ধুরা কেউ বলেনি সেটাও জানে, কিন্তু বললোটাকে? যেই বলুক সে নিশ্চয়ই ওর শত্রু। সে চায় না পুষ্পিতা ওর হোক। পুষ্পিতার কথা তুলতেই তীব্রর মস্তিষ্কে জেগে উঠল যে নাম, নিজেই চমকে গেল তাতে। শাফিন? ও বলেছে কিছু? না না, শাফিন কি করে বলবে? তীব্র মাথা নাড়ল দুপাশে, কিন্তু কোনো ক্লুই তো নেই। ছেলেটা হতাশ ভঙ্গিতে ডিভানে বসে পড়ল। বন্ধুরা তার চেহারা দেখে উদ্বিগ্ন হয়, নিজেরাও চিন্তায় পড়ল। রুম জুড়ে এলোমেলো পায়চারি শুরু করলো সবাই। শুধু এক কোণায় দাঁড়িয়ে ছিল নাহিদ। ওর মাথাতেও একই ভাবনা, কে বলল কে বলল। তারপর চট করে নাহিদের মনে পড়ে গেল জামশেদের কথা। ভদ্রলোক এখানে আসার ব্যাপারটা বলতে বারণ করায় নাহিদ সত্যিই কাউকে জানায়নি। কিন্তু তীব্রর অবস্থা দেখে আর চুপ থাকতে পারল না, তৎপর কাছে এসে বলল, বিট্টু, একটা কথা বলা হয়নি তোকে। আজ সকালে না আঙ্কেল এসেছিলেন এখানে? তীব্র ভ্রু কোচকায়। কোন আঙ্কেল? জামশেদ আঙ্কেল। চমকে উঠল, তড়াক করে উঠে দাঁড়ালো অন্যি, বিস্মিত হয়ে বলল, কি? কেন? নাহিদ জিভে ঠোঁট ভিজিয়ে বলে, তা জানি না, আসলে আমাকে কিছুই বলেনি। তুই তো আজ তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলি, আঙ্কেল তার পরপরই এসেছিলেন। আরমান সতর্ক কণ্ঠে বলল, ওই যখন আমাদের দরজা খুলতে বলেছিল, কিন্তু তুই যে বললি পেপারওয়ালা। নাহিদ নিভে যায় এবেলা, মিনমিন করে জানায়, আসলে আঙ্কেল মানা করেছিলেন বলতে। ফুঁসে উঠল সে। মানা করলেন আর তুইও চেপে গেলি? ওয়াও। মুশফিক বলল, ওর কথা ছাড়। আচ্ছা বিট্টু, তোর কি মনে হয় আঙ্কেল হঠাৎ এখানে কেন এসেছেন? তীব্র ভাবুক একটু চুপ থেকে বলল, যে জন্যেই আসুক, কাজটা যে মন্ত্রী মশাই ঘটিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। নাহিদ, শুরু থেকে সবটা বলতো। নাহিদ একটু নড়ে চড়ে দাঁড়ালো। সকালের সব কথা ঝরঝর করে বলতেই তীব্রর গুড়িয়ে গেল পুরোটা। ঠোঁট কামড়ে ডুব দিল বিভ্রমের স্রোতে। এই মন্ত্রীমশাই হঠাৎ এখানে এলো কেন? কি দেখতে? উত্তর না পেলেও মেজাজটাই বিগড়ে গেল ছেলেটার। জীবনে তো একটা ভালো কাজে ওকে সাহায্য করলো না। প্রথমবার যে তীব্র একটা মেয়ে প্রেমের মিশনে নেমেছে, সেটা তো বাগড়া দিতে যাচ্ছিল। এই জন্যই সরকার দেশের মানুষের এত গালি খায়। এরা যে এত বেশি বোঝে কেন, এ নিয়ে তো এখন কোনো প্রশ্ন করাও যাবে না। ভদ্রলোকের শিরায় শিরায় রাজনীতি সঙ্গে সঙ্গে ধরে ফেলবে তাহলে। পুষ্পিতার সাথে কাটানো ভালো মেজাজটা তীব্রর তলানিতে এখন। তুঙ্গে উঠে রাগ কোথায় উগরে দেবে বুঝল না। সামনে বড় ডিভানের কাঠের পায়া, তুরন্ত ধুর বলে লাথি মারল সেখানে। পরের দিন ক্লাসের কাছাকাছি এসে দাঁড়িয়ে গেল তীব্র।
ভেতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্ব বেঁধে গেল সে নিয়ে। একদিকে যেতে ইচ্ছে করছে, পরপরই সেটা চাপা পড়ছে না যাওয়ার ইচ্ছেতে। যাওয়ার ইচ্ছে হেতু অবশ্যই পুষ্পিতা, কিন্তু আজকে একটা ভিন্ন কারণে প্রকাণ্ড দোলনায় ধুবড়ে পড়েছে সে। গতকাল যে মেয়ে ফুল দিতে অফিস রুমে এসেছিল সেও তো এই ক্লাসেরই, যদিও নাম জানে না তীব্র, কিন্তু ভীতু মেয়ের সাথে বেশ কয়েকবার দেখেছে। আর আজকের এই দোটানার কারণ সেই মেয়েই। এমন ফালতু মুসিবতে তীব্র কোনো দিন পড়েনি। জীবনে প্রথম থেকে কোনো মেয়ে প্রেমের প্রস্তাব দিতে এসেছিল, বাড্ডাতে তো মেয়েরা চোখ তুলেও দেখার সাহস পায়নি। সেটাই ভালো ছিল। এই সার ড্রামা করার পর থেকেই তার সাথে যত হাবিজাবি কিছু ঘটছে। সব থেকে বড় কথা, তীব্রর এখনো মেয়ের দিকে তাকাতেও অস্বস্তি হবে না, তেত্তেরি। কিন্তু না গিয়ে উপায় নেই। সব মনোদ্বিধার অবসান ঘটিয়ে বাধ্য হয়ে ক্লাসে ঢুকলো সে। প্রতিদিনকার একই রুটিন। শিক্ষার্থীরা উঠে দাঁড়াবে, সালাম ঝুঁকবে, তীব্র ডানে ভাবে না চেয়ে বলবে বসো। আগের ক্লাসটা রহমত স্যারের ছিল। প্রতিদিন হোয়াইট বোর্ডে যা লেখেন অমনি পড়ে থাকে, ভদ্রতা দেখাতে মুছেও যান না। তীব্রর মেজাজ এমনিতেই খারাপ, এটা দেখে আরো বিগড়ে গেল। ইচ্ছে হলো বোর্ডটা মেরে রহমতের মুখ ভসকে দিতে। তীব্র একটা ছেলেকে বলে, মোছো এটা। ঝড়ের বেগে উঠে এলো সে, ডাস্টার তুলে বড় যত্ন নিয়ে মুছল, তারপর গিয়ে পূর্বস্থানে বসলো আবার। তীব্র বইপত্রে ব্যস্ততা দেখায়। হঠাৎ এক ফাঁকে খেয়াল করলো ক্লাসে পুষ্পিতা নেই। অমনি নিভন্ত চাউনি সচেতন হলো তার। ভ্রু গুছিয়ে পুরো ক্লাসে চোখ বোলালো তীব্র। পুষ্পিতা কেন, সেই মেয়েও নেই। এরা কি আসেনি আজ? তীব্র একটু ঘুরিয়ে পেঁচিয়ে শুধালো, ক্লাস ফাঁকা লাগছে কেন? কারা আসেনি? মাঝের বেঞ্চ হতে একজন জানায়, তনুজা আর সুন্দর মেয়েটা আসেনি স্যার, ওই যে মাথায় এত বড় ঘোমটা দিয়ে রাখে না সে। তীব্র যখন দেখলো একটা ছেলে বলেছে এইসব, জ্বলন্ত চোখে চাইলো তার দিকে। চাউনিতেই যেন ভস্ম হবে সে। কত বড় দুঃসাহস তার ভীতু মেয়েকে তারই সামনে সুন্দর বলছে। তথাকথিত কারণে খুশি মেরেই ছেলেটার মুখ ভোতা বানাতে তীব্র পারল না। তবে দাঁতের ফাঁকে রাগ চেপে বলল, মেয়েটার একটা নাম আছে, এরকম বিশেষণ দিয়ে কখনো কাউকে ডাকবে না। ইয়েস স্যার, সরি, আসলে নাম জানতাম না তো। না জানলে কথা বলবে না। মেয়েদের ব্যাপারে এত আগ্রহ ভালো কিছু নয়। ইটস এ কোশ্চেন ফর অফ ইয়োর ক্যারেক্টার। একজন ফোরন কাটলো মাঝখানে। প্রশ্ন তোলার কিছু নেই স্যার, আমরা সবাই জানি ওর চরিত্র এমনিতেই খারাপ। অমনি সমস্ত ক্লাসে হাসির রোল পড়ে গেল। হাসি তো নয়, তীব্র রাগের আগুনে এক চামচ ঘি। টেবিল থাপড়ে হুঙ্কার ছুঁল সে, শাট আপ। স্বতঃস্ফূর্ত ক্লাসরুম তটস্থ হয় সহসা। তীব্র সব ক্রোধ গিয়ে বর্তালো ছেলে দুটির ওপর। এই তোমরা দুজন স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এক ধমকে শশব্যস্ত উঠে দাঁড়ায় ওরা। তীব্র আদেশ করল কড়া গলায়, যাও বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। স্যার আমরা কি? আই সেইড আউট ফ্রম হেয়ার। উচ্চধ্বনির বিপরীতে তাদের বলার কিছু নেই। স্যার যে হঠাৎ এত রেগে গেলেন কেন? মুখ গোজ করে হাঁটা ধরো ওরা। বাইরে গিয়ে কান ধরে দাঁড়ালো। ক্লাসের বাকিরা তখন চুপচাপ পিঠ টান টান করে বসে। তীব্র নিজেকে শান্ত করার চেষ্টা করে। পড়ানোরও এক ফোঁটা ইচ্ছে নেই। কেমন যেন ভেতর থেকে হারিয়ে গেছে জোরটা। বইয়ের প্রতি পাতাতেও যেন প্রশ্ন দেখা আছে, ভীতু মেয়েও আসেনি কেন আজ? ছেলেটা ক্লাস শেষ করলো ছটফটিয়ে। এক মুহূর্ত দাঁড়ালো না, তারপর হনহনে পায়ে রওনা করলো ফোরকানের কক্ষে। বহুদিন পর তাকে দোরগড়ায় দেখে ভদ্রলোক আশ্চর্য হলেন খুব। ভাবটুকু ডেকে গদগদ হয়ে বললেন, আরে তীব্র, এসো এসো, ভেতরে এসো। তীব্র ঢুকলো। ফোরকান চেয়ার দেখায়, বসো। কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? তীব্র বসেনি, সাথে সাথেই বলল, বসবো না স্যার, আমার এক্ষুনি বাসায় ফিরতে হবে, সেটাই বলতে এসেছি আপনাকে। ফোরকানের কপাল বেঁকে যায়। এক পল ঘড়ি দেখে বলেন, এখন ছুটি হতে তো আরো অনেক সময় বাকি। জানি, তবে আমার আর ক্লাস নেই, ভীষণ জরুরি, তাই বলছি। না হলে আপনি তো জানেন আমি পড়াশোনার ব্যাপারে কত স্ট্রিক্ট। এই যাত্রায় ফোরকান দমে গেলেন। কতটা সত্যি? ছেলেটা যে পড়ালেখার বিষয়ে কতটা সিরিয়াস তার থেকে ভালো কে জানে। হেসে বললেন,
আচ্ছা যাও তাহলে। থ্যাংক ইউ স্যার। নুহা তৈরি হচ্ছে ভার্সিটির জন্য, অথচ মেজাজের অবস্থা বেশ চওড়া। তার উপর আজ থেকে পরীক্ষা শুরু হবে। সময় 12টা, কিন্তু আগেভাগেই যাবেও। ভার্সিটির ওদিকটায় রাস্তা সরাইয়ের কাজ চলছে। আজকাল জ্যাম পড়ে খুব। কোনোভাবে যদি পৌঁছাতে দেরি হয়ে যায়, বাড়িতে তো আর কাজ নেই, হলের সামনে গিয়ে বসে থাকবে না হয়। নুহা ফাইলপত্র কাল রাতে গুছিয়ে রেখেছিল, অথচ বের হতে হতে 10টা প্রায়। সব হাতে নিয়ে একবার বিছানার দিকে চাইল ফিরে। বেঘুরে ঘুমোচ্ছে পুষ্পিতা। দিন দুনিয়ার কোনো কিছুতে খেয়াল নেই। নুহা একবার ভাবলো ডাকবে ওকে, দৌড় আটকাবে হবে না, কিন্তু তন্দ্রিত পুষ্পিতার মনির মুখখানে পাল্টে নিল সিদ্ধান্ত। কাল সারা রাত মেয়েটা জেগেছিল, শুধু চিত হয়ে শুয়ে সিলিংটাকে এক ধ্যানে দেখেছে। এক ফোঁটা নড়েনি, কথা বলেনি। এটা সেটা বলে নুহাকে বিরক্তও করেনি। ঘুমন্ত মায়াবীর দিক চেয়ে মুচকি হাসত সে। মেয়েটা অহেতুক এমন উদাস উদাস থাকে। যদি জানতো ওর প্রেমে এক মাস্তান আড়ালে আবডালে কি লঙ্কা কাণ্ডটাই না ঘটাচ্ছে। নুহার হাসি বাড়ো, মাথা নুয়ে পুষ্পিতার কপালে চুমু দিল একটা। ওরা একই বয়সী, বড় হয়েছে একসাথে, কিন্তু পুষ্পিতাকে নুহার একটা বাচ্চা খরগোশ মনে হয়। মানুষের পায়ের ছাপ দেখলেও খরগোশ যেমন গুটিসুটি মেরে থাকে, পুষ্পিতাও অমন। নুহাই তো আগলে আগলে রেখেছে এতকাল। অবশ্য এবার থেকে ছুটি ওর। এই দায়িত্ব স্বেচ্ছায় অন্য একজন কাঁধে নিচ্ছে যে। নুহার ডাকলো না ওকে, চুপচাপ চাবি হাতে তুলল। ফাইল নিয়ে বাইরে এসে লক আটকানোর মাঝে অফিসের জন্য বেরিয়ে এলো নাহিদ। পাশ ফিরে নুহাকে দেখেই বলল, গুড মর্নিং। উৎফুল্ল চিত্ত তার। নুহার কানে কথাটা গেল, কিন্তু কোনো জবাব দিল না আজ। নাহিদ গলার জোর বাড়িয়ে বলল, মিস নুহা, শুভ সকাল। এবারেও তার উত্তর এলো না। ছেলেটা কপাল গোছায় এবার। বিস্ময় চোখ আকাশে উঠল যখন নুহা শব্দহীন পাশ কাটিয়ে নেমে গেল নিচে। বিভ্রমে একচোট চুবানি খেল নাহিদ। মিস নুহা ওর সাথে কথা বলল না কেন? হঠাৎ কি হলো? নুহা ততক্ষণে সিঁড়ি ভেঙে নামছে। স্লিপারের জুতোটা মোজাইকের মেঝে টসটস করছে শব্দে। নাহিদ আর ভাবনা চিন্তা করল না, ত্রস্ত পিছু নিল তার। পথে হাজারবার ডাকলো, মিস নুহা, এনিথিং রং? কিছু হয়েছে আপনার? নুহা শুনছেন? এতগুলো কথার পিছিয়ে নুহার ফিরতি জবাব শূন্য। নাহিদের মাথাটা এবার গরম হয়ে গেল। লম্বা পায়ে এসেই পেছন হতে হাতটা টেনে ধরল ওর। নুহা থমকে দাঁড়ায়, তবে চমকায় না। একটিবার ঘুরে দেখলেও না পেছনে। গম্ভীর গলায় বলল, হাত ছাড়ুন। নাহিদের সন্দেহ প্রগাঢ় হলো এবার। ঠিক বুঝেছে কিছু একটা হয়েছে এই মেয়ে, কিন্তু সে করেছেটা কি? হাত নাহিদ ছাড়ল না, তবে পেছন থেকে এক পা ফেলে পাশে এসে দাঁড়ালো। আপনি কি কোনো কারণে রেগে আছেন? নুহা নিরুত্তর। নাহিদ অধৈর্য হয়ে বলল, এমন করছেন কেন? সবটা খুলে না বললে আমি কি করে বুঝবো বলুন? নুহার কণ্ঠ থমথমে। কি বলবো? একটা গুন্ডার সাথে আমার বলার মতো কোনো কথা থাকতে পারে? তুরন্ত আকাশ থেকে ছিটকে পড়ল নাহিদ, হকচকিয়ে বলল, গুন্ডা? কে গুন্ডা? নুহা আর শান্ত থাকা হলো না। গায়ের শক্তি দিয়ে এক ঝটকায় ছাড়িয়ে আনলো হাত। ফুঁসে উঠল পাখিনীর মতো। ঢং করছেন? কে গুন্ডা আপনি জানেন না? লজ্জা করে না এত মিথ্যা বলতে? জিভটাও কাঁপে না মিস্টার নাহিদ? ওয়েট, আপনি নাহিদ তো? নাকি আপনারও আপনার বন্ধুর মতো কোনো সিক্রেট নাম আছে? নাহিদের বাঁকানো ভ্রু টান টান হয়ে যায়। মনে পড়ল গতকালকের কথা। বিট্টু তো বলেছিল নুহা সব জেনে গেছে। এই রে, মেয়েটা কি ভাবছে তাহলে? বিট্টু মাস্তানের বন্ধু বলে সেও মাস্তান। নুহা মনে মনে আহত হলে ওকে চুপ থাকতে দেখে। ঢ্যাঁড়সটা নিজের হয়ে একটা কোনো সাফাইও গাইবে না। রেগে মেগে বলল, কি আসল জায়গায় ঘা পড়েছে তাই না? আমি কখনো শোবিজ ওয়ার্ল্ডের কাউকে দেখিনি। দেখার যা আক্ষেপ ছিল সেসবও মিটে গেছে এখন। কেন জানেন? নাহিদ বোকার মতো মাথা নাড়ল দুপাশে। এতেই নুহা চেতে গেল আরো। এই, একদম এসব নাটক করবেন না। কি ভেবেছেনটা কি? এরকম বোকাশোকা একটা মুখ করে রাখলে, অবজবর হাবাব করলেই আমি ভুলে যাব আপনার আসল পরিচয় কি? আপনি যে বিট্টু মাস্তানের বন্ধু, সে কি আমি জানি না? সব জেনে গেছি আমি। সত্যি বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না, বুঝেছেন মাস্তান কোথাকার?
নাহিদের দুই চোখ কপালে উঠে যায়। উদ্বেগ নিয়ে বলল, এই না না, আমি মাস্তান নই। বিশ্বে যত গালি আছে সব দিন প্লিজ, কিন্তু যেটা আমি নই সেটা বলবেন না। নুহা ধমকে বলে, চুপ করুন। মাস্তানকে কি বলবেটা কি মানুষ? ঢাকার পাড়ায় পাড়ায় মাস্তানি করে বেড়ায়, আর তাকে মাস্তান বললেই খারাপ লাগে, তাই না? নাহিদ জিভ কেটে বলল, ছি ছি, যে কাজ আমি জীবনে করিনি সেই কাজের সার্টিফিকেট দিলে খারাপ তো লাগবেই। নুহা ফোঁস করে শ্বাস ফেলল। এবার ক্লান্ত কণ্ঠে বলল, দেখুন, আজ আমার পরীক্ষা। আপনার সাথে তর্ক করার সময় নেই, ইচ্ছে একটাও নেই। দয়া করে আপনি আপনার রাস্তা মাপুন। তা বললে কি করে হয়? আপনি না জেনে আমাকে ভুল বুঝবেন, সেটা ভাঙানো তো আমার দায়িত্ব। নুহা কড়া কণ্ঠে বলল, ভুল বুঝছি? আপনার কি আমার ধারণা শক্তিকে এতটা ঠুনকো মনে হয়? আমি না জেনে কথা বলার মানুষই নই, আপনার সাথে কথা বলতে চাই না। নাহিদ নাছোড়বান্দা পাল্টা যুক্তি দিল, দেখুন মিস নুহা, আপনার চিন্তা ভাবনা ঠুনকো কিনা জানি না, তবে আমি মনে করি আমাদের সম্পর্কটাও ঠুনকো নয়। আপনি কথা বলবেন না বললেই আমি চলে যাব, কখনো না। নুহা আশ্চর্য চোখে চাইল, কি বললো লোকটা? আমাদের সম্পর্ক? ও তো ক্ষোভের মাঝেও এই একটা কথায় নুহার বুক ধুকপুক করে ওঠে। ঝগড়ার বারে ফুসতে থাকা জিভটা মুখগহ্বরে নেতিয়ে যেতে চায়। তখন হুট করে ওর হাতটা মুঠোয় ধরল নাহিদ। একই স্পর্শ। নাহিদ আগেও হাত ধরেছে, অথচ এত চলকে উঠল মেয়েটা। মুখ তুলতেই নাহিদের নিভন্ত চোখে দৃষ্টি মিলে গেল। থতমত ভাবটা ঢাকতে চেয়েও ব্যর্থ হল নুহা। অপ্রস্তুত ছাপ বেশ চওড়া করে প্রলেপ তুলল মুখে। তবে নাহিদের এসবে মন নেই। সে নিজের মতো কথা বলছে, বড্ড নরম আর কাতর সেই স্বর। প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। দেখুন, আমি সত্যিই মাস্তান নই। হ্যাঁ, আপনি একদম ঠিক জানেন বিট্টু আমার বন্ধু। ইনফ্যাক্ট আজ আমি বলবো ও আমার জীবনের সব থেকে ভালো বন্ধু হয়ে উঠেছে, যে আমাকে এক কথায় বিশ্বাস করে, ভরসা করে। কিন্তু তার মানে এই নয় যে আমি মাস্তান। বিট্টু মাস্তান থাকাকালীন আমি ওর সাথে মিশেছি, আড্ডা দিয়েছি, কিন্তু কোনোদিন একটি লাঠি অবধি হাতে ধরে দেখিনি। ছুরি কাচি তো অনেক বিশাল ব্যাপার। আপনার বিশ্বাস না হলে বিট্টুকে জিজ্ঞাসা করতে পারেন। তাও এভাবে আমাকে ভুল বুঝবেন না নুহা, আমি সত্যি তাহলে ভীষণ কষ্ট পাবো। আপনার সাথে আমার এই বন্ধুত্বের সম্পর্কটাকে আমি বড্ড মনে গেঁথে নিয়েছি। এটাকে একটি ভিত্তিহীন বিষয়ের জেদ ধরে নষ্ট করে দেবেন না, অনুরোধ করছি আপনাকে। নুহার মন গড়ল কিনা কে জানে, তবে মেয়েটা বিমূঢ় হয়ে রইল। মুখ নয়ন জোড়া আচমকাই টলটল করছে জলে। ঠোঁট দুটোতে তীরে কম্পন। একবার নাহিদের ধরা হাত, আরেকবার ওর নিষ্পাপ মুখখানা দেখল সে। সাথে মনে হলো তার বুকের কোষগুলো কাঁপছে। প্রচন্ড উত্তাল ঢেউ এলে একটা স্থির নৌকা যেমন দূরে দূরে ওঠে, অমন করেই অনিন্দে চারপাশ ছলকে উঠছে কিছুতেই। এই অনুভূতি ভিন্ন, যা নুহার আগে কখনো হয়নি। পিঠের হাড় থেকে বক্ষের মাঝখান সবেতে একটা দুধ সাদা গলগলের স্রোত। পুষ্পিতা সেদিন বলেছিল না, তীব্র সারের প্রেমে পড়ে ওর এমন কিছু হচ্ছে। তবে কি নুহাও? নুহার বুকটা ছ্যাত করে উঠল। চমকে চাইল নাহিদের দিকে। সেই দৃষ্টিতে নাহিদের সব গুলিয়ে যায়। বোকা ছেলে ভাবল ও এখনো রেগে। পরিতাপে একাকার হয়ে বলল, আচ্ছা বুঝেছি, এসব আপনাকে আগে জানাইনি বলে আপনার খারাপ লেগেছে। কি করে জানাবো বলুন? বিট্টু টপ সিক্রেট। এটা বন্ধু হয়ে বন্ধুর সিক্রেট কারো কাছে বলে দেওয়া যায়? আপনারও তো বেস্ট ফ্রেন্ড আছে, আপনি নিশ্চয়ই বুঝবেন। বাট তাও সরি, আপনার রাগ কমানোর জন্য হলেও সরি বলছি আমি। এই দেখুন, কানও ধরছি। একটা হাত তুলে বাম কানের লতি ছিল নাহিদ। নুহা তখনও মূর্তি। ঠকঠক করা হাতে কোনো রকম মুখের ঘাম মুছল। হঠাৎ কেমন শরীর খারাপ করছে, গা গোলাচ্ছে, মাথা ঘুরছে। কাঁপা কাঁপা গলায় বলল, পানি পানি খাবো। তীব্রর জিপটা আজ ঠিক বাড়ির সামনে থেমেছে। ড্যাশবোর্ডে চাবি ঘুরিয়ে এসে ত্রস্ত বেগে নামলো। গেট দিয়ে ঢুকতে নেমে হঠাৎ চোখ পড়ল অন্য কোথাও। একবার বেখেয়ালে চেয়েও আবার চটক কাটার ন্যায় ঘুরে চাইল তীব্র। হাত দুয়েক দূরের ওই চায়ের দোকানটায় টুলে বসে আছে নুহা। নাহিদ পাশেই দাঁড়িয়ে, তবে কাজে বহাল সে। বোতল কাত করে মুঠোতে জল ঢেলে ঢেলে লাগাতার মেয়েটার মাথায় দিয়ে যাচ্ছে। বিষয়টায় তীব্রর খটকা লাগে। এদের হঠাৎ এই অবস্থা কেন? কৌতূহলে টিকতে না পেরে এগিয়ে এলো সে। নাহিদ তখন নুহাকে নিয়েই ব্যস্ত। চিত্তে তার দিশেহারা ভাব। এই তো একটু আগে মেয়েটা সুস্থ সবল ছিল, কেমন ফটর ফটর করে ঝগড়া করছিল ওর সাথে। হঠাৎ এমন হলো কেন?
উদ্বিগ্ন সে এই নিয়ে হাজারবার শুধারো। আপনি ঠিক আছেন এখন? একটু কি বেটার লাগছে? বরাবরের মতো নুহা কিছু বলল না, কিংবা চেয়েও বলতে পারছে না। নাহিদ নিজেই বলল, এখনো কি মাথা ঘুরছে নুহা? নুহার মনে হলো শুধু মাথা নয়, আস্ত দুনিয়াটাই ভোগ করছে সামনে। কি সর্বনাশ! হায় আল্লাহ, শেষে কিনা এই ঢ্যাঁড়সের প্রেমে পড়ল সে। ছি, দেশে কি আর ছেলে নেই? বিড়ালের মতো ম্যাও ম্যাও করা পুরুষ যে নুহার দু চোখের বিষ। সে নুহার বর হবে এই নাহিদের মতো ক্যাবরা ছেলেটা। নিজের ভাবনায় নুহা নিজেই হতভম্ব। তোর সামলাতে রীতিমতো হেঁচকে উঠে গেল। নাহিদ আরো উত্তেজিত হয়। কি হয়েছে? ঠিক আছে, এসব বলে বলেই ফেনা তোলে মুখে। নুহা বাকরুদ্ধ হয়ে দেখে যায় শুধু। মনে মনে হাউতাসে গলা ফাটিয়ে পড়ে। ইয়াল্লা, এসব কি? হিয়া মাহবুদ, মাটি ফাঁকা করো। এখনো কিছু হলো না, অথচ আমি বিয়ে অবধি চলে গেছি। ছি। এর মধ্যে তীব্র পাশে এসে দাঁড়ালো। ভ্রুকুচকে দুজনকে দেখলো একবার, জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোনো সমস্যা? অনুশোচনায় নুহার চিবুক তখন গলাতে। তবে নাহিদ হড়বড়িয়ে ওঠে। দেখ না, উনি হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ছেন, ঠিক করে কথা বলতে পারছেন না। কি করি বলতো? তীব্রর মাঝেও একটু চিন্তা দেখা গেল। আগে হলে হতো না, কিন্তু কালকের ওই ঘটনার পর নুহাকে তার যথেষ্ট ভালো লাগছে। কপালে ফাঁচ ফেলে বলল, সে কি? হঠাৎ কি হলো তোমার? নুহা তীব্রর বেলায় আর চুপ থাকতে পারেনি। ছোট করে বলল, একটু মাথা ঘুরছে স্যার। আমি বরং ডাক্তারকে একটা ফোন করি। তীব্র ফোন বের করতে গেলেই নুহা ত্রস্ত দাঁড়িয়ে যায়। শশব্যস্ত বলে, না না, তার দরকার নেই। সামান্য মাথা ঘোরা, ঠিক হয়ে যাবে, আপনি ভাববেন না। তীব্র সংশয়ী। আর ইউ শিওর? জি। নুহা টেনে হিসড়ে ঠোঁটে হাসি আনো, মাথা নাড়ল সে। নাহিদকে বলল, তুই অফিস যাসনি এখনো? ছেলেটা যেন হুঁশে এসেছে। এক হাতে জিভ কেটে বলল, এই রে, আমার তো অফিসের কথা মনেই ছিল না। জীবনে প্রথম চাকরি করলে যা হয়। ইস, আমার চাকরি থাকলে হয়। পরপরই চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু মিস নুহাকে এই অবস্থায় ফেলে যাব কি করে? ওনার আজ পরীক্ষা, অলরেডি 11:40 বাজে। মিস করলে তো এভরিথিং উইল বি লস্ট। এত ভালো একটা কথাতেও নুহা বিরক্ত হলো। আরেক দিক মুখ ঘুরিয়ে বিড়বিড় করল, ওহ, কি দরদ রে! আমার জন্য উনি অফিস যেতে পারছেন না। আমার ক্ষতি যা করার তো সে তো করেই ফেলেছিস রে বেয়াদব। এখন এসব আলগা পিড়ি দেখিয়ে বা হবেটা কি? নুহা একটু ভেবে বলল, তাহলে বরং আমার গাড়ি নিয়ে যা, ওকে পৌঁছে দিয়ে নিজে অফিসে যাস। অবশ্য আজকের পরেও চাকরি থাকবে বলে মনে হচ্ছে না। নাহিদ ঠোঁট উল্টে মাথা চুলকালো। হুট করে দাঁত মেরে বলল, থাক, কিছু হবে না, আবার একটা খুঁজে নেব। তীব্র চাবি ওর হাতে দিয়ে ফিরতে নিল। হঠাৎ থেমে বলল, তোমার বন্ধু কোথায় নুহা? ভাবনায় ভূত নেহা নড়ে উঠল একটু। পুষ্পিতা ঘরেই তো। ঘরে? তাহলে কলেজ যায়নি কেন? নুহা দুদিকে মাথা নাড়ে। তা তো জানি না স্যার। বেশ, আমি দেখছি। তীব্র যেতে নিলেই বলল, ওকে চাবিটা দাও। নুহা একটু ইতস্তত করল। পুষ্পিতা বাড়িতে একা। তীব্র শত হলো পুরুষ মানুষ, এভাবে বিশ্বাস করা কি ঠিক হবে? তার মুখায়ব দেখেই তীব্র বুঝে নিল ব্যাপারটা। বলল ভনিতাহীন, এত ভয় পাওয়ার কিছু হয়নি। তোমার বন্ধু যদি পৃথিবীর একটা মানুষের কাছে সেফ থাকে, সেটা আমি। তীব্রর গলার স্বর স্থির, অভঙ্গুর তার চিবুকের গরম। নুহা না চাইতেও মিলিয়ে এলো প্রেমিকের ওই অস্বস্তির কাছে। হাজারটা টানাপোড়েন মনে রইলেও ব্যাগ থেকে চাবির গোছা বের করে ঠিকই হাতে দিল ওর। তীব্র উল্কার মতো প্রস্থান নেয়। সেদিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা। প্রেমে মোজে এক বিট্টু মাস্তান, শিষ্টে নিবিষ্ট স্যার বনে গেছে। আচ্ছা, যদি সত্যি নুহাও প্রেমে পড়ে, তাহলে কি হবে ও? সন্ন্যাসী? খোরশেদুলকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। কে বা কারা মেরেছে কিচ্ছু জানা না গেলেও কেস পুলিশের আওতাধীনে। এখন তারা নিজেদের মতোই হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করে গেলেন। সরকারি অফিস ভবনের সামনেই একজন লোককে দিনে দুপুরে মেরে মানুষ হাসপাতালে পাঠানো, এসব তো ভালো কথা নয়। জানমালের নিরাপত্তার প্রশ্ন। খোরশেদুল মারাত্মক আহত হয়েছেন। বাম হাতের রেডিয়াস ভেঙে গলায় ঝুলেছে।
সারতে কমসে কম মাস 4 তো লাগবেই। হঠাৎ কোত্থেকে কি ঘটে গেল ভদ্রলোক নিজেও বুঝতে পারছেন না। তার তো কারোর সাথে বিরোধও নেই।